মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো উদ্বেগ উৎকণ্ঠা প্রসঙ্গে। শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী। এভাবেই আলাপটা করতে চায় যে বাংলাদেশ গত 15 মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে এবং শুধু তাই নয়, নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে। বাংলাদেশে পাকিস্তানিদের লাফঝাপ, পাকিস্তান আইএসআই লাফঝাপ, পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাফঝাপ, এই লাফঝাপ এবং ভারতকে উস্কানি দেওয়া, এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি, চারিদিকে শোরগোল পড়ে গেছে। এগুলো বলি বা বলছি হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন, যারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প নয়। আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা। ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো? সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়ীতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরো দুটি, যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি, চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত, চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো। এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান, তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন। এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে, যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয়, বিহারের কিষানগঞ্জে। বিহারের কিষানগঞ্জ আর্মি বেস ক্যাম্পটাও চিকেন নেক থেকে খুব বেশি দূরে নয়। কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটারের মধ্যে। আসামের ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটারের মধ্যে। আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র 52 কিলোমিটারের মধ্যে। এইরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে। এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে। ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিকেল একটা রিপোর্টও করেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয়, হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্র কর্পস এর সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, আর্মি কমান্ড ইস্টার্ন। তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান। এতে আরো বলা হয়, আর্মি কমান্ড ইস্টার্ন এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এই অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় কর্পসও পরিদর্শন করেন জেনারেল তিওয়ারি। এই সফরের সময় ইস্টার্ন আর্মি কমান্ডার আরো পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। বুঝতেই পারছেন যে চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দিয়ে ঘিরছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে। কেন? এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি, আজকে কেন প্রয়োজন হচ্ছে? আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান।
যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে। ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প, আর্মি বেস ক্যাম্প কেন করছে? এইসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না? খরচ হয়, বাড়তি খরচ করছে। বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্টে বাংলাদেশ সরকার পতনের পর একটি দখলদার সরকার আসবার পরে ভারতের আরো বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে। ভারতের অনেক সীমান্ত আছে, তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না। নেপাল সীমান্তে তো কোনো কাঁটাতারের বেড়াও নেই, সেখানে পয়সা খরচও করতে হয় না। সেখানে বিএসএফও কতটুকু আছে সে ব্যাপারেও প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন? বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান, এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে। এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার, বাড়তি বাজেটের ব্যাপার। কারণ 4000 কিলোমিটার ব্যাপী বাংলাদেশ সীমান্ত, এই বাংলাদেশ সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে। ওদিকে পাকিস্তানের সীমান্ত, এই দুটো সীমান্ত, চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত, খানিকটা শান্ত, কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ, যারা যে পাকিস্তান এখন এটিকে পূর্ব পাকিস্তান মনে করে, এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের। বিশেষ করে চিকেন নেক নিয়ে ভারত বেশ পেরেশানিতে, কারণ পেরেশানি তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই পাকিস্তানে। এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে, এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধানও বাংলাদেশে আসছেন। এরকম চলছে। আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে। গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘোষণা দিয়ে মাদক আনা হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে? এই তুরস্ক থেকে, পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছেই। কাজেই বাংলাদেশ অরক্ষিত, মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে। এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয়, ভারত সাথে সাথে অ্যাকশনে যাবে। এ কারণেই ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত, ভারতের কৌশলগত ভূমি শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে, এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে, আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে। কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এই উন্নতির জায়গায় যদি কেউ কোনো রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে, তাকে ছাড়বে না। পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে। আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটিকেও সাইজ করে দেবে। আমাদের জন্য এগুলো দুর্ভাগ্যজনক। আমরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি। এখান থেকে বের হতে হবে, নইলে আমরা প্রতিবেশীরাও পাশাপাশি গায়ে গা লাগিয়ে শান্তিতে বসবাস করতে পারবো না। শান্তির কথা বললাম। আমার এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শান্তির নোবেলধারী, কিন্তু অশান্তির আগুনে বাংলাদেশের মানুষকে দাউ দাউ করে পুড়িয়ে মারছে। যাই হোক, ভারতের সেনাবাহিনী আমাদের কাছাকাছি চলে আসছে। এর শেষটা কোথায় আমরা এখনো জানি না, কেউ জানে না, কেউ বলতে পারে না। আমরা নিশ্চয়ই শেষটাও দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্মানিত দর্শক, এখন যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব তা কিছুটা রহস্যময়, আবার কিছুটা বিশেষ চিন্তার বিষয়। কারণ এই খবরের সঙ্গে জড়িয়ে আছেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা এবং প্রায় প্রত্যেকেই উচ্চপদস্থ। এমনিতেই এখন সময়টা ভালো নয়, আমরা জানি। রাজনীতির মাঠের খবর তেমন সন্তোষজনক নয়, কিংবা আশা জাগা নিয়ে নয়। এর উপর অতি সম্প্রতি বেশ কজন সিনিয়র সার্ভিং সেনা অফিসার এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিচার নিয়ে সকল মহলই একটু টেন্সড, এটা আমরা বুঝতে পারি।
আজকের খবরটি যেহেতু অবসরপ্রাপ্ত 44 জন সেনা কর্মকর্তাকে নিয়ে, তাই এর পেছনের কার্যকারণ কি, সূত্র কি, উদ্দেশ্য কি, এটা কতটা সত্য, কতটা গুজব, এগুলোই আসলে বিশ্লেষণ করে দেখতে চাই। সামরিক পরিমণ্ডল থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এখন এটি নিয়েই আলোচনা চলছে। কেন 44 জন সাবেক সেনা কর্মকর্তা আকস্মিকভাবে কক্সবাজার সফরে গেলেন? ঢাকা থেকে তারা আর্মি এভিয়েশন গ্রুপের একটি ট্রান্সপোর্ট বিমানে চলে গেছেন কক্সবাজারে, এবং সেনাবাহিনী পরিচালিত 5 তারকা বেওয়াচ হোটেল কক্সবাজারের ইনানিতে, সেই বেওয়াচ হোটেলে তারা থেকেছেন। তারা 30 অক্টোবর গেছেন, আজ 2 নভেম্বর তারা ফিরে এসেছেন। 44 সদস্যের এই দলের নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া। এই দলে আরো ছিলেন 8 জন মেজর জেনারেল, 12 জন ব্রিগেডিয়ার জেনারেল, 1 জন কর্নেল, 1 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন মেজর। এছাড়া কয়েকজন কর্মকর্তার পরিবারের সদস্যরাও ছিলেন। শোনা যাচ্ছে পুরো বেওয়াচ হোটেলটি তারা 2 দিনের জন্য বুক করেছিলেন। মানে এমন বুক করেছেন যে এই সময় ওই হোটেলে অন্য কোনো গেস্টকে অ্যালাউ করা হয়নি, নেওয়া হয়নি। এমনকি অনলাইন বুকিং এ চেক করেও দেখা গেছে সোল্ড আউট অপশন দেখা গেছে। প্রশ্ন হচ্ছে যে এমন আয়োজন, এমন গোপনীয়তা, এসব কারণেই আসলে প্রশ্ন উঠছে, এটা কি নিছক ভ্রমণ, অবকাশ যাপনের জন্য কক্সবাজার সফর, নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে কক্সবাজারে গিয়ে গেট টুগেদার আয়োজন করা? বিষয়টি নিয়ে আইএসপিআর এবং সেনা সদরও তেমন কোনো তথ্য প্রকাশ করেনি। সফরটি সেনা সদরের সৌজন্যে হয়েছে এমনটা শোনা গেছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু আইএসপিআর বলছে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এত বড় একটা আয়োজন, সবাই সেনা বিমানে চড়ে গেলেন, কক্সবাজারের সেনা হোটেলে থাকলেন, অথচ আইএসপিআর জানে না, এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আরেকটি বিষয়, এই ভ্রমণে বা গেট টুগেদার যাই বলুন না কেন, অংশগ্রহণকারীদের প্রোফাইল নিয়েও কিন্তু কথা উঠেছে, প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে এই সফরে আওয়ামী ঘরানার কয়েকজন প্রভাবশালী সাবেক কর্মকর্তা ছিলেন, যাদের কেউ কেউ ভারতপন্থী বলেও পরিচিত, এমনটি বলা হচ্ছে। এটিকেই আবার মূল ইস্যু করতে যাচ্ছে আরেকটি গ্রুপ। এই জন্যই মনে হচ্ছে এর পেছনে কিছুটা গুজবের মিশেলও থাকতে পারে। জানা গেছে এই টিমে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা। এছাড়া ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান, তিনিও বীর মুক্তিযোদ্ধা, এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, তিনি ভারতের পদ্মশ্রী পদক পেয়েছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তা আমার প্রশ্ন হচ্ছে যে এ কারণেই কি বলা হচ্ছে যে আওয়ামী ঘরানার সাবেক সেনা কর্মকর্তারাও এই সফরে গেছেন বা এই গেট টুগেদারে সামিল হয়েছেন? কিন্তু দেখা যাচ্ছে যে 44 জনের মধ্যে উল্লেখ করবার মতো এই 3 জনই উপস্থিত ছিলেন যাদেরকে আওয়ামী ঘরানার বলা হচ্ছে, এবং এই 3 জনের কারণেই পুরো 44 জনের টিমটাই আওয়ামী ঘরানার হয়ে যেতে পারে। আমরা কেন ভাবতে পারি না যে কক্সবাজারে যে সব প্রবীণ সেনা কর্মকর্তা গেছেন তারা সবাই কিন্তু একই ফ্রেটার্নিটির লোক, একই জগতের লোক। এটাই তো তাদের সবচেয়ে বড় পরিচয় যে তারা সেনা পরিবারের সদস্য এবং সবাই অবসরপ্রাপ্ত। তবু তাদের উপস্থিতি নিয়ে কেউ কেউ বেশি আগ্রহী হয়ে আলোচনা করছেন। যারা আলোচনা করছেন তারা হলেন, মানে আমার মনে হয়, বিপরীত ঘরানার লোক, এবং সংখ্যায় মনে হচ্ছে তারাই বেশি। এই ট্যুর ঘিরে আলোচনা হচ্ছে এটা কি অবসরপ্রাপ্তদের অর্থাৎ প্রবীণ সেনা কর্মকর্তাদের নিছক ভ্রমণ কর্মসূচি ছিল, নাকি কোনো রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে এর পেছনে? জানা গেছে এই সফরে সেনা কর্মকর্তারা গেট টুগেদার পার্টি করেছেন, বিচে